সেই জন্যই তো চুপ্পু আছেন, শাহাবুদ্দিন চুপ্পু। জান দিয়ে দিয়েছে শিক্ষার্থীরা, উনি কিন্তু নড়েননি। কেন নড়েননি? উনি মনে করেছেন আমাকে আইনগত বৈধতা দিতে পারে কেবলমাত্র 106, আর কিছু দিতে পারে না, সংবিধানের 106 ধারা, যার ভিত্তিতে আপনি সুপ্রিম কোর্ট থেকে রায় নিয়ে এসছেন তার ক্ষমতায় বৈধতা দেওয়ার জন্যে। কেউ তো তখন কন্টেস্ট করতে পারেনি, এটা করেননি। আসিফ নজরুলকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, প্রশ্ন তো উঠেছিল যে জাতীয় সরকার করা হবে কি হবে না, উনি বলেছেন না, তাকে পরে জিজ্ঞেস করেছে, উনি বলেছেন এই প্রশ্ন তো তখন আসেনি, আমাদের মাথার মধ্যে ছিল না। এখন আমি জানি না নাহিদ কিভাবে বলেছেন, আসিফ কিভাবে বলেছেন, এটার ব্যাপারে ডক্টর ইউনূসের কাছে কোনো কথা বলা হয়েছিল কিনা, কিন্তু আপনার যাত্রা হয়েছে যা যখন আপনি অভ্যুত্থানকে কিংবা বিপ্লবকে স্পষ্টতই সংসদের কাছে বা সংসদীয় গণতন্ত্রের কাছে সঁপে দিয়েছেন। দেখেন, জুলাই ঘোষণা যখন দেওয়া হয়েছে তখন এই আন্দোলনে বা অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী 4-5 জন মনের কষ্টে কক্সবাজার চলে গেছেন, সবাই জানি আমরা। কেন? ওনারা মনে করেছেন এই ঘোষণার মধ্যে দিয়ে সম্পূর্ণ অভ্যুত্থানটাকে সংসদের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। লিখিত তো তাই ছিল। ঘোষণা যেটা আপনাকে বৈধতা দেবে, এই ঘটনা এই ছিল, এটা একটা অভ্যুত্থান ছিল, এটা একটা বৈপ্লবিক ব্যাপার ছিল, পরিবর্তন করা যেত। এরকম কিন্তু নয় যে গণতান্ত্রিকভাবে আপনি বৈপ্লবিক পরিবর্তন আনতে পারবেন না। বিশ্বজুড়ে সবচাইতে বেশি বিপ্লবের যে গুরু মানা হয় যাকে কার্ল মার্কস, তিনিও বলেছেন ইংল্যান্ডকে দেখে যে লন্ডনে বা ইংল্যান্ডে গণতান্ত্রিক পদ্ধতিতেও সমাজতন্ত্র আনা সম্ভব, যদি গণতন্ত্রের চর্চাটা সেই রকম স্পষ্ট থাকে, মুক্ত থাকে। তো এইখানেও সেই পথে কি করা যেত? প্রফেসর ইউনূস যেটা করতে চেয়েছেন সেটা হচ্ছে ওই সংস্কার করা, এবং সেই সংস্কারের পথটা খেয়াল করে দেখেন, 15 বছর ধরে আমরা যে লড়াই করলাম, এতগুলো দল মিলে একসাথে বসে যে সংস্কারের কর্মসূচি তৈরি করলাম, যে 31 দফা কর্মসূচি তৈরি করলাম, প্রফেসর ইউনূস এই 31 দফার খোঁজ করেননি যে দেখি তো আপনারা কি প্রস্তাব করেছিলেন, আপনাদের সঙ্গে একটু বসি, কথা বলি, কীরকম করে এটা করা যায়। উনি একেবারে নতুন স্টাইলে কাজটা শুরু করেছিলেন। সেগুলো সবাই জানে। আপনারা 166টা প্রশ্নমালা দেওয়া হলো, স্প্রেডশিট দেওয়া হলো, 5টা বিষয়ের উপরে 6টা বিষয়ের উপরে সবাই আমরা টিক মার্ক দিয়ে আমাদের কথাবার্তা বলতে লাগলাম। তারপরে কাজগুলো চলতে থাকলো। উনি তখনই বললেন একটা কথা, এই যে বিভিন্ন প্রশ্ন দিয়েছি সেই প্রশ্নের জবাবগুলোকে সন্নিবেশিত করব, সংশ্লেষণ করব, একসাথে মিলাবো, এবং তার মধ্যে থেকে সব মিলে যে ঐকমত্য পাবো সেটাই সংস্কার করব। যেটা ঐকমত্য হবে না, উনি বলেছেন আমি তো সংস্কার চাপিয়ে দিতে পারবো না। কোনোটাই নতুন কথা নয়। আজকের দিনে যে কথা আসছে তা কিন্তু নয়, এই কথা আগেই আসছে। যারা আজকে আমরা এই ব্যাপারে বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছি, মত পার্থক্য করছি, মতান্তর হচ্ছে, তাদের ভাবা দরকার এটা একটা ধারাবাহিক ব্যাপার। 13 মাস হয়েছে এই সরকারের। এই 13 মাসের ডে 1 থেকেই আমরা সংস্কারের কথা বলছি। যে ঘোষণা দেওয়া হয়েছে, জুলাই ঘোষণা, সবাই এগ্রি করেন? আমাকে যদি জিজ্ঞেস করেন, অনেক রিজার্ভেশন আছে। বলবেন কেননা আপনি তো বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে ইউনূস সাহেবের সঙ্গে হাঁটতে হাঁটতে গিয়ে ওখানে দাঁড়িয়েছিলেন, আর আমি তো কিছু জানি না যে ওর মধ্যে কী লেখা আছে। আমাকে বলা হয়েছে আসেন, যেহেতু আমার টিচার, আমি একটা রেসপেক্টের কারণে হোক অথবা রাজনৈতিক বিবেচনা জিজ্ঞেস করেছি ওর মধ্যে আছে কি, বলেছে এমন কিছু নাই যাতে আপনার আপত্তি হতে পারে, দেখবেন আপনি এসে। আচ্ছা, তখন দেখা কিংবা প্রতিবাদ করার কোনো সুযোগ তো নেই। এখন আছে কোনটায়? জুলাই সনদে। জুলাই সনদটা বেসিক্যালি কি? এটা হচ্ছে আপনার রিফর্ম প্রোগ্রাম, তাই তো? সংস্কারের যে কর্মসূচি সেটা, এইটার একটা মুখবন্ধ দিয়েছে, শেষে আবার কিছু অঙ্গীকারের কথা বলেছে। সেই অঙ্গীকারের কথা যখন বলেছে তখন বলেছে এই জুলাই সনদে যা থাকবে সেটাই হবে চূড়ান্ত, কোনো কোর্টের রায় কিংবা সংবিধানের কোনো কিছু এটার উপরে থাকতে পারবে না। হতে পারে এটা? সংবিধানের উপরে একটা সনদ হতে পারে? আমরা 20টা পার্টি মিলে বসে একটা বানিয়ে দিলাম এবং বললাম যে এটা সংবিধানের উপরে থাকবে, তাই সম্ভব? অপোজ করেছি। কি বলবেন এখন? এখন এই সংবিধানের বিতর্ক আপনারা অনেকে এরকম মনেই করতে পারেন, আজকে সংবিধানকে কেন সামনে নিয়ে আসছেন? এটাই সংস্কারের বিকল্প না? হবার কথা নয়। কিন্তু সংবিধানকে বাইপাস করে, সংবিধানকে অস্বীকার করে কি সংস্কার করতে পারবেন? আপনি তো সংসদীয় গণতন্ত্র এগ্রি করছেন না, কি করছেন না? আপনি কি বৈপ্লবিক সরকার করেছেন? করেননি তো। বৈপ্লবিক সরকার করতে চান, আবার করতে পারবেন, পারলে করেন,
তাহলে এই সংসদীয় এক্সারসাইজে যাওয়ার তো দরকারই নাই। আমি যদি পারি যারা থাকবো, না পারলে থাকবো না, আমি যে পথে ঠিক পরে করি সেই পথে থাকবো। কিন্তু এইখানে ঢাক ঢাক গুড়গুড় করবার কোনো জায়গা নেই। এখানে কিছু লুকে রেখে ওই যে গুপ্ত রাজনীতির মতো কিছু রেখে দেবো, কিছু প্রকাশ করব, এরকম করে করবার সুযোগ নেই। আপনাকে তো বলতে হবে আপনি কি করতে চান, পিআর মানেন না মানেন না। এবং তারপরে ধরেন সবাই তো মানছেন, এটা তো স্পষ্ট। আপনারা কেউ মনে করেন যে পিআর নিয়ে যে বিতর্ক সেটা এখন নিষ্পত্তি হতে পারে, সবাই মিলে এক জায়গায় আসতে পারে? আসবে না। না যদি আসে তাহলে কি করবেন? আমি তো পিআর একটা বললাম, এটা গণপরিষদ হওয়া উচিত, সেটিও তো বিতর্ক আছে। 10 বছরের প্রধানমন্ত্রীর দায়িত্ব, কিন্তু তার সাথে সাথে আবার কন্ডিশনাল আছে। যে সমস্ত সাংবিধানিক পদ আছে, যেই সমস্ত গুরুত্বপূর্ণ পদ আছে, সেই জায়গার অ্যাপয়েন্টমেন্ট কে দেবেন? ওরা বলছেন এক্সিকিউটিভ, মানে প্রধানমন্ত্রী। আমরা বলছি না, এক্সিকিউটিভটা এটা দেবে একটা মানে পরিষদের তৈরি করে, একটা কাউন্সিল তৈরি করে তার মধ্যে দেওয়া। এগুলোর তো নিষ্পত্তি হয়নি। কীরকম করে নিষ্পত্তি হবে সেটা বলেন। এইটা প্রফেসর ইউনূস যখন বলেই দিয়েছেন যে যখন ঐক্যমত্য হবে সে ঐক্যমত্যের ভিত্তিতে করব, ঐক্যমত্য যদি না হয় তাহলে ওটা আপাতত রেখে দেব, পরে আপনারা পরবর্তীতে যারা যারা আসবে তারা মিলে ঠিক করবে। আমি আবার জিজ্ঞেস করি, আচ্ছা কী মনে করেন? যদিও বলতে পারবেন এরকম করে, আমিও বলতে পারবো না, কারণ কারোর পক্ষে ক্যাম্পেইন তো করবো না। ভোট তো হবে, সবাই তো বলছে। যে বিশেষ করে সর্বশেষ বক্তা যিনি বললেন যে ভোটে তারা বিশ্বাস করেন, এই ভোটের কি বিকল্প আছে কোনো? এই ভোট সমস্ত সমস্যার সমাধান করবে এই কথা যিনি বলেন তিনি ভুল করেন। এতগুলো বছর এতগুলো ভোট হলো, সেই ভোট আমাদের সব সমস্যার সমাধান তো দূরের কথা, বেশিরভাগ সমস্যার তো সমাধান করেইনি। মানে ভোট মানেই সব সমস্যার সমাধান, সে কথা কেউ বলছে না। কিন্তু আজকে এই ফ্যাসিবাদের আবর্ত থেকে বেরোবার জন্যে আপনার কাছে ভোটের তো বিকল্প নাই। আপনি বলবেন এমন একটা ভোট চাই যেই ভোট আমাদের সবার কাছে গ্রহণযোগ্য হয়, যে ভোটটা গুণসম্পন্ন নয়, মানসম্পন্ন নয়, যেই ভোটের পরে নতুন আবার বিতর্ক তৈরি না হয়, সেই রকম একটা ভোট করতে হবে, তাই তো? সেই ভোট কীরকম করে হবে? সেই ভোট হবার জন্য আমরা যারা যারা মনে করছি যে এই সংবিধানের মধ্যে সেই পরিবর্তন আনলেই কেবল সেরকম হবে, কিন্তু বাস্তব কি দেখছেন? লাশ তুলে পুড়ে ফেলা হচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি এবং প্রক্টর সারাদিন ধরে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, আমরা মার খাচ্ছি, আমাদের ছাত্ররা মারা যাচ্ছে, হেল্প করতে আসেন। কোনো পুলিশও যায়নি। যেদিন ভোট হবে সেই দিন যার যেখানে শক্তি আছে, তার যদি মনে হলো যে আমি জিততে পারবো না, উনি গিয়ে ব্যালট বাক্সগুলো নিয়ে বাড়িতে চলে গেলেন। পুলিশ কি বাধা দেবে নাকি শেষ পর্যন্ত? এই প্রশ্নগুলো না সমাধান করে সংস্কার বলেন, অন্য যে কথা বলছেন, একটা কথার মধ্যে দিয়ে হবে না। যদি মনে করেন ভোট হওয়া দরকার, আমি আবার বলি, সেই ভোট যেন প্রকারের ভোট বুঝি না। এই যে জুলাই সনদ, এখানে এত কিছু লেখা হয়েছে, জুলাই সনদের গ্যারান্টি কি আছে বলেন? পাকিস্তান আমলে যে ভোট হয়েছিল সেই ভোটেও এই প্রশ্ন উঠতে পারত, কিন্তু এলএফও প্রেসিডেন্ট মানে তখনকার সরকার ঘোষণা করেছিল সেই লিগ্যাল ফ্রেমওয়ার্কের আন্ডারে ভোট হয়েছিল। কোনো লিখিত বিষয় ছিল না, কোনো রকম সই ছিল না, কেউ বলে নাই, অঙ্গীকার করে নাই যে জেতার পরে এটা করবো। তা যদি হয় তাহলে আবার দেশ স্বাধীন হয়ে যায় নাকি? তা যদি হয় তাহলে এত বড় গণহত্যা হয় নাকি? এখনও সেই একই প্রশ্ন আসছে। আমি অ্যাগ্রি করেছি আপনার সঙ্গে, চালিয়ে যান, সামনের দিকে যান, কিন্তু এই 12টা পয়েন্টে আমার নোট অফ ডিসেন্ট আছে। নোট অফ ডিসেন্ট মানে কি? আমি এর পরে যখন সংসদ আসবে, সংসদ বসবে, তখন এই ব্যাপারে আপনারা যে বলবেন তার সঙ্গে একমত হব এমন কিন্তু কোনো কথা নেই। আমি যেটা বলবো সেটা তখন বলবো, এখন আমি দ্বিমত করছি। পার্লামেন্ট মানবেন তো নাকি মানবেন না? যদি পার্লামেন্ট মানেন, যদি এমন হয় যে মেজরিটি একটা দল পেল, সেই মেজরিটি দল যদি বলেন এটা এরকম হবে না, তখন কি বলবেন? আমরা এই রকম একটা জটিলতার মধ্যে আছি। আমি আবার বলি, অভ্যুত্থানটা যেখান থেকে শুরু হয়েছিল সেখান থেকে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে যদি সামনের দিকে ধাপে ধাপে এগুতে পারতো, তাহলে আজকে হয়তো এতগুলো প্রশ্ন তৈরি হতো না। কিন্তু এই প্রশ্নটা তৈরি হয়েছে। এই প্রশ্নগুলো নিষ্পত্তি করবার জন্য আমরা অন্তর্বর্তী একটা সরকার নির্বাচন করেছিলাম, মানে আমরা সিলেক্ট করেছিলাম, আমাদের প্রস্তাব অনুযায়ী হয়েছিল। কিন্তু সেই অন্তর্বর্তী সরকার এই জটিলতার মধ্যে যায়নি, যেতে পারেনি, এগুলো নিষ্পত্তি হয়নি। এখন আমরা আকাঙ্ক্ষা করতে পারি অন্তর্বর্তী সরকার এই বিষয়গুলোর নিষ্পত্তি করুক।
জুলাই ঘোষণা নিয়ে এখন তার বিতর্ক হচ্ছে না। যার মনে যে কষ্ট আছে তিনি সেই কষ্ট নিয়েই চলছেন, এটাই তো বাস্তব। জুলাই সনদ নিয়ে কি হবে? খুবই স্পষ্টত একটা দল বলছে যে কনস্টিটিউশনের সাথে জড়িত যে বিষয় আছে সে বিষয়ে আগে কিছু করা যাবে না। কিন্তু আপনারা এখানে যে সেমিনার করছেন, দাবি করছেন জুলাই সনদের গ্যারান্টি চাই, তার ভিত্তিতে নির্বাচন হওয়া চাই। এখন আপনারা আমার কাছে যদি মনে করেন যে এই বিতর্ক বা এই সমস্যার আমি কোনো সমাধান দিতে পারবো, আই এম সরি, আমি কিভাবে পারবো? আমার কথাই তো চলবে না। যদি বিএনপি আসতো, জামাত আসতো, তারা যদি বলতো হ্যাঁ সেটা একটা ওয়েট ক্যারি করতে পারতো, আমার কথাই তো সেটা ক্যারি করবে না। যদি এরকম বলেন, আপনি মাহমুদুর রহমান মান্না খুব টকশো করে বেড়ান, সব জায়গায় বক্তৃতা করে বেড়ান, বলেন যে জুলাই সনদ ছাড়া ভোট হবে না, আমি সেই কথা বলতে রাজি হব, কিন্তু আমি কোনো রুকাওয়াট হব না। মানে আমি এটার জন্য কোনো বাধা দেব না। এই কারণে আমি জানি যে শেষ পর্যন্ত গণতন্ত্র মানে রুল অফ মেজরিটি, সেই মেজরিটির কাছে তো আমাকে সমর্পণ করতে হবে। আমি জানি না আবার কবে এই জুলাই সনদ নিয়ে বৈঠক হবে। 5 তারিখে আমাদেরকে ফ্রেশ ড্রাফট অফ দি জুলাই সনদ দেওয়ার কথা ছিল, কিন্তু দিতে পারেনি। আপনারা পেপার থেকে সব পড়ছেন, প্রতিদিনই আমি মনে করি একদম আপডেটেড সব ইনফরমেশন আমাদের কাছে আসছে। আমরা যারা যারা এগুলো করছি তাদের মানে আমি আবার বলি, আপনাদের সবাইকে আমি ধন্যবাদ দিই যে মানুষের চেতনার মান, জ্ঞানের পরিধি অনেক গভীর হয়েছে, অনেক বিস্তৃত হয়েছে। আমরা অনেক গভীর সমস্যাগুলো নিজেরা ভাবতে শিখেছি, এবং আমি মনে করি যে আমাদের এই অধ্যবসায়, আমাদের এই বিশ্বাস, আমাদের এই ধৈর্য যদি থাকে তাহলে এই সংকটটা আমরা কাটিয়ে উঠতে পারবো। অধৈর্য হয়ে কিছু করতে পারবেন না। কিছু করতে পারবেন না মানে একটা বড় ধরনের গোলমাল হতে পারে। আরে শেষ পর্যন্ত এমন যদি হয় 2-3টা দল বললো এটা না হলে আমি ভোটই করবো না, প্রফেসর ইউনূস বললো আমি ঝগড়াঝাটির মধ্যে নাই, কোন রাত্রেবেলা ফ্লাইটে চলে গেছে, তখন কি করবেন? সরকার কই পাবো? তখন মানুষের মধ্যে এখন কথা শুনছি আরটা 111 হবে নাকি। আমাকে যখন জিজ্ঞেস করে বলে ভাই আমার তো কারোর সাথে কথা হয় নাই, কে 111 করবে, কি করবে তো বলতে পারি না। একটা অনিশ্চয়তার মধ্যে আমরা আছি। যখন আমাদের বিশেষ করে যারা অংশী, বিশেষ করে যারা এগুলোকে পরিচালনা করছেন, তাদের মাথা ঠান্ডা রেখে পরস্পরের প্রতি আস্থা রেখে, সবচাইতে বড় কথা সবার উপরে দেশের কথা বিবেচনা করে সিদ্ধান্তে আসার জন্য চেষ্টা করতে হবে। ঐকমত্য কমিশন বলেছে 15 তারিখের মধ্যে তারা এই সমস্ত সেটেল করবে। আজকে কত তারিখ? 7 তারিখ, ঠিক 1 সপ্তাহ আছে। 1.5 মাস 2 মাস ধরে যা হয়নি সেটা 7 দিনের মধ্যে হয়ে যাবে মনে করেন? আমি প্রফেসর মোহাম্মদ ইউনূসকে বললাম, স্যার আপনি খুব জোর দিয়ে বলেন ভোট ফেব্রুয়ারিতেই হবে, আপনাকে আমরা সবাই সম্মান করি, আপনার কথা বিশ্বাসও করি, কিন্তু যখন রেহমান সোবহান বলেন 1 বছরে তো কোনো সংস্কার করতে পারেননি, বাকি কয় মাসে পারবেন, তখন বুঝতে পারি না আপনাকে মানবো নাকি রেহমান সোবহানকে মানবো। তখন তো নিজের বিবেচনা দিয়ে কথা বলতে হবে। এবং রিয়েলিটি হচ্ছে সংস্কারের কোনো জিনিস আমরা দৃশ্যত দেখছি না, বাকি সময়ের মধ্যে কি দেখব? আমি আবার বলি, সবার আগে আমার কাছে এখন মনে হয় এই পুলিশ যদি ঠিক না হয়, সেটা মবক্রেসি বলেন অথবা ভোটটা ঠিক মতো হওয়ার কথা বলেন বা শান্তিতে বাস করার কথা বলেন, যাই বলেন, আর্মি দিয়ে তো সেটা হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সবচেয়ে বড় বিদ্যাপীঠ, তার কর্তৃপক্ষ বলেন আমরা ভোটের দিন এইখানে আর্মিকে নিয়ে আসবো উইথ ফুল পাওয়ার, মানে দে উইল বি অপারেটিং অলসো। আর্মি বলেছে ওটা আমাদের কাজই নয়। তাহলে আমাদের নিজেদের মধ্যে কত বড় দ্বন্দ্ব নিয়ে, কত বড় শূন্যতা নিয়ে একজন আরেকজনের সাথে সম্পর্ক গড়ে তোলবার চেষ্টা করছি, ভেবে দেখেন কি হবে শেষ পর্যন্ত। ওখানে আমি জানি না, ভালো মতো হয়ে যাক তাই চাই, কিন্তু আর্মি দিয়ে চলবে না। পুলিশ ঠিক হয়েছে, কতখানি হয়েছে? আপনাদের এখানে আসবো, ওইখানে প্রেস ক্লাব থেকে এই যে ডাইনে কেটে, মানে আমি যদি ফরেন মিনিস্ট্রির দিক থেকে আসছি, ডাইনে কেটে ভেতরে ঢুকতে হবে তো আধা ঘন্টা ধরে গাড়ি বসে আছে, চতুর্দিক থেকে গাড়ি আসছে, কোনো ট্রাফিক পুলিশ নাই। অনেকগুলো পুলিশ যাতায়াত করছে ওদিক দিয়ে, কিন্তু ওরা তো ডিউটিতে নেই। ট্রাফিক পুলিশটাই কীরকম করে হবে, এই প্রশ্নগুলো বড়। আমাদের আগামী দিনে ওইটা দেখতে হবে। তার সাথে সাথে এই যে জুলাই সনদ বলছেন, এইটাকে আইনি বৈধতা দেওয়ার কথা বলতে হবে। আচ্ছা বলতে পারেন আইনি বৈধতা কি হতে পারে? কি আইনি বৈধতা দেবেন? কে আইন বাড়াবে?
যে আইন সবাই মানতে বাধ্য হবে। এখন আইন বানাবার ক্ষমতা কার আছে? প্রেসিডেন্সিয়াল অর্ডার। প্রেসিডেন্সিয়াল অর্ডার অতীতে দেখেছেন কতগুলো প্রেসিডেন্সিয়াল অর্ডার হয়েছে, এমনকি সংসদে আনা হয়েছে, কোর্ট বলেছে এগুলো ভুল হয়েছে, বাতিল হয়ে গেছে। ঐক্যবদ্ধ কমিশনকে একটা আইনি ভিত্তি দেবার জন্য এদেশের সংবিধান বিশেষজ্ঞ যারা আছেন প্রায় সবার সাথে কথাবার্তা বলেছেন, বলবার পরে বলেছেন এই সনদে যা বলা হবে সেটাই সুপ্রিম হবে, কনস্টিটিউশন চলবে না, সেটাই চলবে না আসলে, অতএব ওটা বাতিল রেখেছে। এখন বলছে সংবিধানের জায়গায় বিধান বলবো। আমি তো বুঝতেই পারলাম না সংবিধানের জায়গায় বিধান কিভাবে বসে। বিধান মানে কি? বিধান কি আবার যারা ম্যান্ডেটরি আমার মানতেই হবে? কত বিধানই তো আছে। তার মানে তারাও এই জায়গায় একটা ফাঁপড়ের মধ্যে আছেন। লিগ্যাল কভারেজ কী হতে পারে? আমি একটা প্রস্তাব বলি আপনাদের কাছে। যে গ্রেভ ক্রাইসিস দেশের মধ্যে, খুবই গভীর সংকট। এই সময় রাষ্ট্রপতি, উনি যেই হন কী করবে, যিনি রাষ্ট্রপতি আছেন উনি সুপ্রিম কোর্টের কাছে 106-এর ভিত্তিতে রায় চান। কী করতে পারি এখন? জুলাই সনদকে যাতে আইনি কভারেজ দেওয়া যায়। সুপ্রিম কোর্ট যদি কোনো রায় দেয়, যদি আমি কিন্তু কনস্টিটিউশন অত বুঝি না, বিভিন্নদের সাথে কথাবার্তা বলতে বলতে যে আমার মনে হয়েছে তার ভিত্তিতে, যেহেতু ওই সময় 106-এর ভিত্তিতেই শেষ পর্যন্ত তারা রায় দিয়েছিল, 106-এর 102 মিলে তো রায়টা দিয়েছে, এইভাবে সরকার করা যায়, সেটারও বৈধতা নিয়ে অনেকে প্রশ্ন করছেন। এখন আমরাও এইটা করতে পারি, যদি তার একটা রায় দেয় যেটা আইনি বৈধতা হলো, তখন আপনি বলতে পারবেন হ্যাঁ এটার আইনি বৈধতা আছে, এইটা নিয়েই নির্বাচন করতে হবে। তার আগে যদি সুপ্রিম কোর্ট এই ব্যাপারে অন্য কোনো রায় দেয় তখন কি করবেন আমি এখানে জানি না। মানে এরকম করে বলার কোনো কারণ নেই যে আমরা আইনের কান টানতে পারবো, এরকম করে বলবার কোনো কারণ নেই যে আমি যা বলবো সেরকম করেই হবে। ইভেন প্রফেসর ইউনূসও যদি বলেন সেরকম করে হবে তা না। গণতন্ত্র যদি নির্মাণ করতে চান তাহলে সেটা তো একটা পদ্ধতির মধ্যে দিয়েই যেতে হবে যেটা সংবিধান সম্মত হয়। এইখানে যদি বলেন এত সংবিধানের দোহাই তুলবেন না, ঠিক আছে তুললাম না, আপনি অন্য কোনো দোহাই দেন যার ভিত্তিতে হতে পারে। কি দিয়ে হতে পারে? এই যে জুলাই সনদ মানতে হবে বলছেন, একটা বড় দল বলল আমরা মানতে বাধ্য নই, আমরা জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা ইত্যাদি সবই আছে, আমরা আন্দোলনও করেছি, কিন্তু কনস্টিটিউশনের বাইরে যেতে পারবো না, দেশ তো কনস্টিটিউশন দিয়ে চলতে হবে, বলছে তো সেরকম। এই জন্যে আমি শেষ প্রস্তাব এইটুকুই দিতে পারি, এটা আমরা নিজেদের মধ্যে কথা বলেছি। আমরা মানে আমাদের 6 দলের একটা মঞ্চ আছে তো, গণতন্ত্র মঞ্চ, আমরা নিজেদের মধ্যেও কথা বলেছি। আমরা আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন বা যুগপৎ আন্দোলনে যারা যারা শরীক ছিলেন তাদের সবাইকে না হলে বিএনপির সাথেও কথা বলেছি। তারাও মনে করেন যে যদি কোর্ট থেকে একটা কিছু আসে তাহলে আমরা সেটা মানতে পারি, মানতে হবে তো, তাদের পক্ষে যদি যায় মানবে, না গেলে তারা মানবে, এরকম কথাবার্তা বলা। এইরকম একটা আরও আছে 1-2টা, তারাও থাকলে হয়তো ভালো হতো, কিন্তু যেহেতু তারা নেই তাদের কথা আমি তুলে ধরবো, সেটা যে কতখানি জাস্টিস করতে পারবো সে সম্পর্কে আমি খুব নিশ্চিত নই। আমি একেবারেই বিষয়ের মধ্যে থাকতে চাই। অনেক কথা বলা যায়, কারণ জুলাই অভ্যুত্থান একটা অবিস্মরণীয় ঘটনা। সারা পৃথিবীর মধ্যে এটা যেরকম আলোড়ন তৈরি করতে পেরেছে, আমাদের আগের অনেক ঘটনা, স্বাধীনতা যুদ্ধের বিষয়টা আমি বাদ দিচ্ছি, হয়তো এখন পর্যন্ত আমাদের মনের মধ্যে এরকম করে নাই। এবং খুবই স্বাভাবিক, রক্ত দেওয়ার মধ্যে দিয়ে মানুষের প্রতিজ্ঞা দৃঢ় হয়, রক্ত দেওয়ার মধ্যে দিয়ে মানুষের জেদ চাপে বেশি, সে আরও বেশি সংকল্পবদ্ধ হয়। তো জুলাইকে কেন্দ্র করে যে আকাঙ্ক্ষা ছিল তার ভিত্তিতে যারা দায়িত্বে এসছেন তারা একটা কাজ করেছেন, সেটা জুলাই ঘোষণা, আর একটা কাজ করছেন শেষ হয়নি, সেটা হচ্ছে জুলাই সনদ। আমি খানিকটা ঘোষণার উপরে কথা বলবো, খুবই অল্প, এবং তারপরে জুলাই সনদ দিয়ে বলবো, এবং সেটাও যতদূর সম্ভব সংক্ষিপ্ত, কিন্তু আপনাদের বোঝার মতো করে আমি যেরকম বুঝি তার উপর। প্রথমে একটা কথা বলি, সবাই এরকম বলি না অভূতপূর্ব জাতীয় ঐক্য স্থাপিত হয়েছিল জুলাই আগস্টে। এই ঐক্যটা কিসের? একটাই পয়েন্ট ছিল, শেখ হাসিনাকে চাই না। বাকি অন্য কোনো ব্যাপারে যারা যারাই আন্দোলন করেছেন তাদের পরস্পরের মধ্যে কোনোদিন আলাপ আলোচনা তো হয়নি।
রিয়েলিটি ইজ এ রিয়েলিটি, ইউ হ্যাভ টু কল স্পেড আ স্পেড। এটাই হচ্ছে সত্যি। আপনারা দেখেছেন 4 তারিখ পর্যন্ত আমি বলতে পারি, ধরেন আমার নিজের কথাই যদি জিজ্ঞেস করেন, বক্তৃতা করতে হয়, কথা বলতে হয়, রাজনীতি করি, অতএব সবসময় আসার কথা বলি। লড়াই মানে জিতবই, লড়াই করলে এটার পরাজয় নেই, এরকম করেই বলি। কিন্তু বহু মানুষকেই দেখেছি আমাকে প্রশ্ন করেছেন 4 তারিখে, গত বছরের 4 আগস্টে, ভাই কিছু হবে, যেটা সবসময় করেছে প্রায় 15 বছর ধরেই। আমি আমার মতো বক্তৃতা করছি, নিশ্চয়ই হবে, ইত্যাদি ইত্যাদি। আমার সেরকম ভিডিও আছে কিছু। কিন্তু 5 তারিখে যখন শেখ হাসিনা পালিয়ে গেলেন, তারপরে কি তা আমরা জানতাম না। 4 তারিখে তো জানতামই না, 5 তারিখেও জানতাম না। 5 তারিখে আন্দোলনের শক্তির ডাকে বাকি সব শক্তি একসাথে বসে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করেনি। আর্মি চিফ ডেকেছেন ক্যান্টনমেন্টে, সবাই আছি সেইখানে। প্রথম ক্যান্টনমেন্টের বৈঠকে যদি আমি যেতে পারিনি, গুলশান থেকে রওনা হয়েছিলাম, আমি যেখানে ছিলাম জাহাঙ্গীর গেট যেতে যেতে আমার 3 ঘন্টা লেগেছিল। পথের মধ্যে মানুষ, আমার গাড়ি কোনো স্টিন্টেড নয়, গ্লাস, অতএব সবাই দেখেছে, চিনেছে, গাড়ি থামিয়ে ফেলেছে, মানে উল্লাস ইত্যাদির মধ্যে দিয়ে যেতে যেতে পারিনি। সন্ধ্যায় বঙ্গভবনের বৈঠকে ছিলাম আমি। ওইখানে নতুন ধরনের সরকার নিয়ে কথাবার্তা খুবই কম হয়েছে, একদম হয়নি তা বলছিলাম। কি হয়েছে তার রেজাল্ট আপনারা পরে দেখেছেন। 5 তারিখে পরিবর্তন, 8 তারিখে সরকার। কি 8 তারিখে সরকার, 3 দিন লাগলো কেন? কারণ এর মধ্যে আমাদের সিদ্ধান্ত করতে হয়েছে কি সরকার হবে। আপনারা পত্রিকায় পড়েছেন, এনসিপির আহ্বায়ক নাহিদ বলেছেন ওনাদের প্রস্তাব ছিল একটা ন্যাশনাল গভর্নমেন্ট করতে, কিন্তু বিএনপি সেটা একমত হয়নি। তাহলে জাতীয় ঐক্য কী ছিল তখন আমাকে বলেন। তারপর থেকে আপনারা দেখছেন লাগাতারভাবে ফরহাদ মাজার সাহেব বলেছেন এটা একটা বিপ্লবী সরকার হওয়া উচিত ছিল, শপথ হওয়া উচিত ছিল শহীদ মিনারে, সেই শপথ পাঠ করা উচিত ছিল কোনো একজন শহীদের পিতা মাতা যাই হোক, সেরকম কেউ হয়নি। স্যাটায়ার করছিল। তারপরেও সবাই এরকম বললে আমাকে জিজ্ঞেস করে, কিন্তু ফরহাদ ভাইয়ের ওয়াইফ তো গিয়ে আবার উপদেষ্টার শপথ দিয়েছেন, তার মানে উনি ওনার কথা বলেছেন। ওনাদের 2 জনেরও এই ব্যাপারে একমত ছিল না। জাতি তখন প্রায় পথভ্রষ্ট বলেন অথবা দিশাহীন হয়েছিল, বুঝতে পারছিল না কী করতে হবে। অতএব ডেকেছেন কাকে? প্রফেসর মোহাম্মদ ইউনুসকে। প্রফেসর মোহাম্মদ ইউনুস জীবনে কোনোদিন কোনো বিপ্লবের কথা বলেছেন? এমনকি কোনো অভ্যুত্থানের কথা বলেছেন? আপাদ মস্তক একজন সংস্কারবাদী। হি ইজ আ ডুয়ার, হি ইজ এ পারফর্মার, হি ইজ এ রিফর্মিস্ট, হি ইজ এ ওয়ান্ডারফুল পার্সন, এই অর্থে যে উনি সারা দুনিয়াকে চমকে দিয়েছেন তার মাইক্রো ক্রেডিট দিয়ে। এখন উনি তার সোশ্যাল বিজনেস দিয়ে সারা দুনিয়াকে চমক দিচ্ছেন, নতুন একটা আইডিয়া করছেন। তো ওনাকে সবসময় দেখেছেন উনি একজন গণতন্ত্রী, নিখাদ ট্রেডিশনাল যে গণতন্ত্র সেই গণতন্ত্রের মধ্যে আছেন। তাকে সবাই যখন অনুরোধ করেছে আপনার স্যার দায়িত্ব নিতে হবে, উনি কী বলেছেন? এত যারা রক্ত দিয়েছে, এত বড় লড়াই করলো, তাদের অনুরোধ আমি ফেলতে পারলাম না, তাই চলে আসলাম। কিন্তু উনি এসে এয়ারপোর্টে কি বলেছেন? বলেছেন আমি যা বলছি তা মানতে হবে। জেদ করে বলেননি, ধমক দেননি, আবদারের মতো করে বলেছেন আমি যা বলছি, যা বলবো সেটা মানতে হবে, না হলে আমি আবার চলে যাব। আমি সবসময় ভয় পাই। উনি আমার টিচার ছিলেন সরাসরি, আমি প্রায় জায়গাতেই বলি, খুবই পছন্দ করি তাকে, এবং তার শিক্ষাদানও অভূতপূর্ব ছিল। কিন্তু তারপরেও উনি ছেড়ে চলে যাবেন এই যে বললেন, আমি তখনও বলেছি যখন তখন কিন্তু এরকম কাজ করতে পারে, করলো না। মাঝে একবার ওই নাহিদ ইসলামই বললো যে উনি চলে যেতেন, আমরা সবাই বোঝাচ্ছি ইত্যাদি ইত্যাদি। তারপরে যখন আমাদেরকে উনি ডাকলেন, গিয়ে জিজ্ঞেস করলাম, বললো যা করতে চাচ্ছিলাম তা তো করতে পারছি, তাহলে থেকে লাভ কি? আপনারা কেউ এখন প্রফেসর ইউনুসের আইডিয়া সম্পর্কে জানেন? উনি যা চান তা করতে পারছেন বলে মনে করছেন? যে অন্তর্বর্তী সরকার আছে তারা এরকম মনে করছে যে আমরা যা করতে চাই তা করতে পারবো? যে জুলাই সনদ নিয়ে কথা বলছেন, সেই জুলাই সনদের ড্রাফটিং এবং সব কিছু করবার কাজ কে করছে? ঐকমত্য কমিশন। ঐকমত্য কমিশনের মূল দায়িত্বটা পালন করছেন প্রফেসর আলী রিয়াজ, যিনি ভাইস চেয়ারম্যান এটার।
প্রফেসর আলী রিয়াজের কি কথা ছিল, প্রথমে এসেই বলেছিলেন রিরাইটিং অফ দ্য কনস্টিটিউশন, পুনর্লিখন করতে হবে সংবিধান। উনি সেই লাইনে গেছেন? যাননি। কি লাইনে গেছেন দেখছেন সেটা আপনার অ্যাবসলিউটলি। যখন আপনার 7A 7B চলে গেল কনস্টিটিউশন থেকে, বেসিক্স অফ দি কনস্টিটিউশন বদলে গেল, তখন আপনি যে কোনো জিনিস অ্যামেন্ড করতে পারেন। আগে যখন বেসিক্স অফ দি কনস্টিটিউশন ছিল, তার মানে হচ্ছে এতগুলো জিনিস আছে, অলমোস্ট 1/3 অফ দি কনস্টিটিউশন, কোথাও হাত দিতে পারবেন না, কোনো পরিবর্তন করা যাবে না। কিন্তু সেটা চেঞ্জ হয়ে গেল এখন। এরপরে হলো আপনি সবই বদলাতে পারেন। অতএব ধারণাটা বদলে গেল। যদি সব অ্যামেন্ডমেন্টই করা যায় সব বিষয়ে, তাহলে আমরা তো অ্যামেন্ডমেন্ট করেই এটা সংশোধন করতে পারি। নতুন কনস্টিটিউশন লিখতে অসুবিধা কি? অথবা একটা গণপরিষদ করলে সমস্যা কি? সমস্যা একটা হতে পারে, আপনি তো প্যান্ডোরার বাক্স খুলে দিলেন। তখন যখনই আপনি বলবেন যে গণপরিষদ করবো, তার মানে আপনি নতুন কনস্টিটিউশন বানাতে চান। তো নতুন কনস্টিটিউশন যদি বানান, তার মানে প্যান্ডোরার বাক্স খুললেন। বন্ধ করতে পারবেন সে বাক্স? যারা খুলবেন তারা যদি বলতে পারেন হ্যাঁ আমরা বন্ধ করতে পারবো, তারা করুক। কিন্তু যারা ওই দায়িত্ব নিয়ে এসছেন, যাদেরকে এই শিক্ষার্থীরা এই আন্দোলনের নেতৃত্ব দানকারীরা নেতৃত্ব দিল, তারাই বলছেন তারা ওই পথে যাচ্ছেন না। এবং দেখেন প্রফেসর ইউনূস কী করলেন? কোনো বৈপ্লবিক পথে, এমনকি অভ্যুত্থানেরও যে ট্রেডিশন থাকে, অলমোস্ট সারা পৃথিবীতে কোনো অভ্যুত্থান অত বেশি অর্গানাইজড হয় না, খুব বেশি স্বতঃস্ফূর্ত হয়। এই স্বতঃস্ফূর্ততার কারণে অনেকগুলো প্রশ্ন শুরুতেই হয়তো রিজলভ করা থাকে না, কিন্তু ধীরে ধীরে রিজলভ করতে হয়। এই জন্যই ফরাসি বিপ্লব একটা হয়নি, পরপর কয়েকটা হয়েছে। এই যে সেকেন্ড রিপাবলিক বলে, থার্ড রিপাবলিক বলে, কীরকম কারণে? বিকজ ফার্স্ট রিপাবলিক চলে নাই, ইভেন সেকেন্ড রিপাবলিক চলে নাই, তারপরে একটা একটা করে চেঞ্জ এরকম আসতে থাকছে। তো এই প্রেক্ষিতেই উনি মনে করলেন তারও কনস্টিটিউশনালি, মানে আইনগতভাবে, সাংবিধানিকভাবে, বৈধভাবে ক্ষমতা পেতে হবে।